মহিলা বদলায় লাভ নাই, ইমান বদলাতে হবে আপনাদের। যদি ইমান বদলান তাহলে বাংলাদেশে সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। আপনি রাতে গোপনে আপনার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে বউ, আমি যে কাজটা করছি কাজটা কি ঠিক হয়েছে? যদি আপনার স্ত্রী মনে করে যে আপনি কাজটা ঠিক করেন নাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনার স্ত্রী যদি মনে করে আপনি কাজটা ঠিক করছেন, তাহলে বুঝতে পারবেন আপনার মতো আপনার স্ত্রীও দুই নাম্বার জিনিস। আর যে সকল বিরোধী দলীয় রাজনীতিবিদের মধ্যে যারা এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে গিয়েছে, এর মধ্যে শাহজাহান ওমর ছাড়া আর কেউই সফল না। শাহজাহান ওমর সেই একমাত্র সফলভাবে আসনটার জন্য পেয়েছে আওয়ামী লীগের নমিনেশন, যেটাকে বলে। এই জায়গা থেকে আপনারা দেখছেন মেজর আক্তার, সে কিন্তু নমিনেশন পায়নি বা তার নমিনেশনটা বাতিল হয়ে গেছে। তো এরকমভাবে যারা যারা দালালি করেছে, যারা যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য ফাঁদে পা দিয়েছে, তারা প্রত্যেকে অনেক বেশি লজ্জা পাবে, অনেক বেশি লজ্জা পাবে। যেই মেজর আক্তার বলেছে যে আপনার হলো এই মহিলার নেতৃত্বে রাজনীতি করা যাবে না, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছে এই মহিলার নেতৃত্বে রাজনীতি করা যাবে না। এখন এই মহিলার নেতৃত্বে রাজনীতি করা যাবে না, উনি এই জন্য এই মহিলাকে ছেড়ে উনি আরেকটা মহিলাকে ধরলেন। এখন সেই মহিলা ওনাকে নমিনেশন দিল না, ওনার নমিনেশনটা বাতিল করালো। এরপরে উনি এবার কোন মহিলাকে ধরবেন আমার প্রশ্ন। সুতরাং মহিলা বদলায় লাভ নাই, ইমান বদলাতে হবে আপনাদের। যদি ইমান বদলান তাহলে বাংলাদেশে সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন, না হলে মানুষ আপনাদেরকে অপদস্থ করবে, হেয় প্রতিপন্ন করবে। অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর ইব্রাহিমের যে জায়গায় আসন ছিল সেই জায়গা থেকে কিক মাইরা অন্য আসনে পাঠায় দিছে। এখন মেজর ইব্রাহিম না হয় বুঝলাম যেখানে বাড়ি ছিল সেখানে কিছু ভোট চায় চিন্তা পাইতো, পাশের যে আসনে গেছে সেখানেও কি তার আত্মীয় স্বজন আছে, তারা ভোট দেবে? যারা বিএনপির ভোটগুলো চুরি করে মনে করেছিল যে বিএনপি থেকে কিছু ভোট পাবেন, এত সহজ না। সাধারণ মানুষও আপনাদেরকে ভোট দেবে না। আর আওয়ামী লীগ তো ভোট দেওয়ার প্রয়োজনও নাই, জাস্ট একটা ইতিহাসের খারাপ একটা দৃষ্টান্ত হয়ে থাকলে এই লোকগুলো। এবং তৈমুর খন্দকার সাহেব তিনি নিজের আসনটা পাননি। এরা আমি বুঝতেছি না, এই সকল পীর দরবেশরা যে একটা দল বানালো হঠাৎ করে। আমরা যারা বছরের পরে বছর মাঠে রাজনীতি করেও একটা দলের নিবন্ধন পেলাম না, এরা এসে রাতারাতি নিবন্ধন পেয়ে গেল, রাজনৈতিক দল করলো, আবার মনোনয়ন বিক্রিও করলো, কিন্তু এরা নিজেদের সিট পাচ্ছে না। তাহলে এই সকল পীরের যারা মুরিদ, সেই সকল মুরিদরা যারা টাকা পয়সা খরচ করছেন, আপনারা নিজে চিন্তা করেছেন একটু? আপনারা 1 নাম্বার টাকা হারালেন, 2 নাম্বার নিজেদের সম্মান হারালেন। ভালো করে ভাবেন। আপনি রাতে গোপনে আপনার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞাসা করেন যে বউ, আমি যে কাজটা করছি কাজটা কি ঠিক হয়েছে? যদি আপনার স্ত্রী মনে করে যে আপনি কাজটা ঠিক করেন নাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আর আপনার স্ত্রী যদি মনে করে আপনি কাজটা ঠিক করছেন, তাহলে বুঝতে পারবেন আপনার মতো আপনার স্ত্রীও 2 নাম্বার জিনিস। সো এটা আপনারা বিবেচনা করেন। নির্বাচনে যাওয়া কি খুবই জরুরি? আমি যেটা মনে করি, একটা রাজনীতিবিদ হওয়ার আগে অ্যাক্টিভিস্ট হওয়া প্রয়োজন। যেহেতু রাজনীতিবিদরা অ্যাক্টিভিস্ট না, সেহেতু তারা ভয়ে পালায় যায়। যেহেতু রাজনীতিবিদরা অ্যাক্টিভিস্ট না, তাই তারা আত্মগোপন করে। প্রত্যেকটা রাজনীতিবিদের অ্যাক্টিভিজমের প্রশিক্ষণ থাকা দরকার। অ্যাক্টিভিজমরা তাদের ইমান পরিবর্তন করে না, অ্যাক্টিভিস্টরা তাদের পথ পরিবর্তন করে না। দল পরিবর্তন হয়, দল থেকে থাকে না, এক দলে না থাকলে আরেক দলে যায়, আদর্শিক না মিললে রাজনীতি ছেড়ে দেয়। কিন্তু তারা তাদের যে আদর্শিক জায়গা, মানুষের অধিকারের জায়গা, এই জায়গাতে কখনো বেইমানি করে না। প্রধানমন্ত্রী গতকালকে নারায়ণগঞ্জে তিনি বক্তৃতা করেছেন, তারপরে তিনি জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছেন, যদি অতীতে কোনো ভুল ত্রুটি করে থাকেন, ক্ষমা সুন্দর চোখে দেখার জন্য। তিনি বলেছেন, আমার শাসন আমলে যে সমস্ত ভুল হয়েছে সেটাকে যদি আরেকবার সুযোগ পান, তাহলে সেটাকে সংশোধন করে তিনি নেবেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, গত 2টো জাতীয় নির্বাচনে যে কোটি কোটি মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা দেশে নতুন যে জমিদারি ব্যবস্থা কায়েম করেছেন, এর কি কোনো ক্ষমা আছে? লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে আত্মসাৎ করে সম্ভাবনাময় দেশকে তারা যেভাবে একটা গরিব দেশে পরিণত করেছেন, এর কি কোনো ক্ষমা আছে? ওটা যে দুর্বৃত্ত মাফিয়ারা একটা বাংলাদেশের সম্ভাবনাময় জনগোষ্ঠীকে দরিদ্র বানিয়ে ভিক্ষুকের পর্যায়ে নিয়ে যে তারা যেভাবে আজকে সমস্ত সম্ভাবনা বিনষ্ট করে দেশকে একটা দুর্যোগের দিকে ঠেলে দিয়েছে, এর কি কোনো ক্ষমা আছে? তারপরও আমি বলতে চাই প্রধানমন্ত্রীকে, যদি আপনি আপনার শাসনের পাপ স্খলন করতে চান, আজকে সন্ধ্যাবেলা
না হলে আগামীকাল সন্ধ্যার সময় আপনি টেলিভিশনে এসে ঘোষণা দিন 7 তারিখে আপনারা যে নির্বাচন নিয়ে খেলা করছেন সেটাকে আপনি স্থগিত করার ঘোষণা দিন। পাপ কিছুটা স্খলন হতে পারে। আপনারা ঘোষণা দিন আপনার সরকার অনতিবিলম্বে পদত্যাগ করবেন। পদত্যাগ করে বিরোধী দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে নির্বাচনকালীন কিভাবে একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার হতে পারে কার্যকর বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ নিন, তাহলে পাপ কিছুটা স্খলন হতে পারে। জোনায়েদ সাকি বললেন আমাদের বাদিকে পুলিশ ভাইরা যেভাবে দাঁড়িয়ে আছেন, আমরা আজকে গণসংযোগ করার সময় দেখেছি পল্টনে মোড়ে যেভাবে সাজোয়া যানবাহন তৈরি করে রাখা হয়েছে, সবাই দেখেছেন না? এটা শুধু ঢাকার চেহারা না, সারা দেশব্যাপী সেনাবাহিনীকে নামানো হয়েছে, বিজেপিকে নামানো হয়েছে, সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। কোন পর্যটক যদি বাংলাদেশে আসে নির্বাচনের 1 দিন বা 2 দিন আগে এরকম একটা পরিস্থিতি কেউ বিশ্বাস করবে? মনে করবে সরকার বাস্তবে জনগণের বিরুদ্ধে একটা যুদ্ধ প্রস্তুতি তারা শুরু করেছে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে দেশব্যাপী আজকে বিভিন্ন বাহিনীকে তাদেরকে সর্বোচ্চ সতর্কতায় রেখে আজকালকের দিন পরে 7 তারিখে একটা ভোট খেলার তারা আয়োজন করছে। দেশের মানুষ কি এটাকে ভোট বলে মনে করে? দেশের মানুষ কি ভোট কেন্দ্রে যাবে? সরকার এইভাবে 14 সালে যেভাবে 18 সালে তারা যে কলঙ্ক তৈরি করেছে, আগামী 7 জানুয়ারি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটা কলঙ্কের দিন হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে। ইতিমধ্যেই আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ইউরোপ ভিত্তিক যে থিঙ্ক ট্যাঙ্ক তারা পরিষ্কার করে বলেছে যে আগামী বাংলাদেশে যে পরিস্থিতি 7 জানুয়ারি নির্বাচন কেন্দ্র করে একটা ভয়াবহ একটা অচল অবস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো লিখছে, ওয়াশিংটন পোস্ট বলেন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস বলেন, সারা দুনিয়ার গণমাধ্যম লিখছে আগামী 7 তারিখে নির্বাচন খেলার মধ্য দিয়ে বাংলাদেশে বাস্তবে শেখ হাসিনার নেতৃত্বে একটা একদলীয় শাসন এটা পাকাপোক্ত হতে যাচ্ছে। আমাদের কথা না। এবং তারা লিখছেন যে আজকে বলছেন প্রধানমন্ত্রী তিনি এটা উল্লেখ করলেন 96 সালে যে ভোটের অধিকারের বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন, আজকে সে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সরকারি দল বাস্তবে আজকে মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে আজকে তারা অবস্থান গ্রহণ করেছেন। ফলে বাংলাদেশের লক্ষণটা খুবই খারাপ। আমি কি সত্য কথা বলছি? আমি যদি প্রধানমন্ত্রী এই ঘোষণা দিতে পারেন তাহলে বুঝবো আন্তরিকভাবে তিনি গতকালকে তিনি বক্তব্য রেখেছেন, তাহলে তার এই পাপের অপরাধের স্খলন করার কিছুটা যাত্রা তিনি শুরু করতে পারেন। কিন্তু লক্ষণটা খুব খারাপ। আমি একটু আগে জানলাম বরিশালের বাবুগঞ্জে এবং সম্ভবত রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে গতকাল সন্ধ্যা থেকে অনেকগুলো ভোট কেন্দ্রে সেখানে পেট্রোল দিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভোট কেন্দ্র নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কারা করেছে এটা? ইতিমধ্যে সরকার ওবায়দুল কাদের তিনি যে অগ্রিম ঘোষণা দিয়েছেন সন্ত্রাস হবে, অগ্নি সন্ত্রাস হবে, পুড়িয়ে দেওয়া হবে, এগুলো তার লক্ষণ বলে আমরা মনে করি। ফলে সরকার নতুন করে 7 তারিখের পরে বিরোধী দলকে দমন করবার জন্য তাদের উপরে নতুন নিপীড়ন, নতুন ক্র্যাকডাউন তাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য আজকে ভোট কেন্দ্রগুলো জ্বালিয়ে দেওয়ার যে পরিকল্পিত নাশকতা তৈরি করছেন সেই খেলা ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ ধরে ফেলেছে। ফলে মানুষ এবার কোনোভাবে বিভ্রান্ত হবে না। 7 তারিখে মানুষ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। আমরা মানুষকে ওদিন প্রত্যাখ্যান বর্জন করে সরকারের বিরুদ্ধে গণ অনাস্থা জানিয়ে ওদিন সরকারের প্রতি তাকে বিদায় নেবার যে বার্তা সেই বার্তা পরিষ্কার করে আমরা দেব। এবং এই সরকারকে বিদায় দিয়ে গণতন্ত্র মঞ্চ বিরোধী দলগুলো তারপরে তারা ঘরে ফিরবে। এবার বাংলাদেশের মানুষ জিতবে, ভোটাররা জিতবে, বাংলাদেশ এবার বিজয়ী হবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।